শুভ সকাল বন্ধুরা। আজ 4 এপ্রিল শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: আমাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে পুনর্জন্ম নিতে হবে। রাহুল গান্ধীকে আবার নতুন করে জন্ম নিতে হবে। এই জন্মে আমাকে গ্রেফতার করা সম্ভব নয়। 7 জন্মের পরই হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেফতার করতে পারবে কংগ্রেস। এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, রাহুল গান্ধী মানে পাপ্পু। গৌরব গগৈকে মানুষ ছোট পাপ্পু বলে জানেন। তারা কোনোদিনও আমাকে গ্রেফতার করতে পারবে না। আমাকে গ্রেফতার করতে হলে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীকে পুনর্জন্ম নিতে হবে এবং রাহুল গান্ধীকে নতুন করে জন্ম নিতে হবে। সমগ্র রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ অসমের ভারত বাংলা সীমান্ত জেলা শ্রীভূমির পাথারকান্দি বিধানসভা কেন্দ্র এখন নির্বাচনী উৎসবের আবহে সরগরম হয়ে উঠেছে। আর সভা মঞ্চ চলছে একে অপরকে আক্রমণ করে বাসনবাজি। এতে ওই কেন্দ্রের গ্রামগঞ্জ থেকে বাজার, চা বাগান থেকে শহর এবং শহরতলি সব জায়গাতেই একটাই আলোচনা, কে হবেন আগামী দিনের বিধায়ক। শাসক দল বিজেপি এবং প্রধান বিরোধী কংগ্রেসের সরাসরি লড়াইয়ে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। উন্নয়ন বনাম অপশাসনের ইস্যুকে সামনে রেখে দুই শিবিরই জোরকদমে প্রচার চালাচ্ছে। ফলে পুরো এলাকায় তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আবহ। বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাল তৃতীয়বারের মতো জয়লাভ করে হ্যাট্রিক করার লক্ষ্যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাঠে নেমেছেন। গত 2 দফার জয়ের অভিজ্ঞতা, জনগণের আশীর্বাদ এবং সংগঠনের শক্তিকে পুঁজি করে তিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারে জোর তুলছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাইলাকান্দিতে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে যোগ দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সমাবেশে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা বিজেপি শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে। সবাই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি কংগ্রেস প্রার্থী রাহুল রায়কে নিশানা করেন। তিনি অভিযোগ করেন, রাহুল রায় ব্যক্তিগত জীবনে 2টি বিবাহ করেছেন এবং তিনি রাজ্যের অন্যতম ধনী প্রার্থী। এই প্রসঙ্গে তার জীবনযাপন নিয়েও কটাক্ষ করে বলেন, গুড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর তার অভ্যাস। এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত জনতার মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এছাড়াও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে মঞ্চে উপস্থিত রেখেই তার পুত্র রাহুল রায়কে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তুলেন, এত বিপুল সম্পদের উৎস কী এবং সেই অর্থ কোথা থেকে এসেছে তা জনসমক্ষে স্পষ্ট করা উচিত। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি মুখ্যমন্ত্রী সর্বভারতীয় রাজনীতির প্রসঙ্গ টেনে আনেন। তিনি মন্তব্য করেন, আসাদুদ্দিন ওয়েসির চিকিৎসা তিনি জানেন। এই মন্তব্য ঘিরেও সবাই চাঞ্চল্যের সৃষ্টি হয়। অসমে অনুপ্রবেশ রুখতে ও জনসংখ্যাগত পরিবর্তন প্রতিরোধে একমাত্র সক্ষম বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শুক্রবার বরপেটায় এজিপি প্রার্থী দীপক কুমার দাসের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এমনটাই বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে যোগী আদিত্যনাথ কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তার অভিযোগ, দীর্ঘদিন ক্ষমতায় থেকেও কংগ্রেস রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। যোগী আদিত্যনাথ বলেন, 60 বছর ধরে কংগ্রেস অসম শাসন করেছে, কিন্তু তারা শুধু অনুপ্রবেশ, হিংসা এবং অস্থিরতাকেই বাড়িয়ে দিয়েছে। এর ফলে রাজ্যের সংস্কৃতি এবং ঐতিহ্য আজ সংকটে। এআইইউডিএফকে কটাক্ষ করে তিনি আরও অভিযোগ করেন, দলটি অনুপ্রবেশকারীদের উৎসাহ দিচ্ছে এবং তাদের সমর্থনকে কাজে লাগিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, কংগ্রেস এবং এআইইউডিএফ একসঙ্গে রাজ্যের সাংস্কৃতিক এবং ঐতিহ্যগত পরিচয় দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত। ভারতীয় হজ কমিটি 2026 সালের হজযাত্রীদের কাছ থেকে হজযাত্রার অবশিষ্ট অর্থ জমার তারিখ আগামী 6 এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কেন্দ্রীয় হজ কমিটির মুখ্য কার্যবাহী আধিকারিক শাহনবাজ সি এক সংক্রান্ত সার্কুলার জারি করেছেন। সার্কুলার মর্মে আগামী 6 এপ্রিল পর্যন্ত এই অর্থ জমা নেওয়া হবে। এম্বারকেশন পয়েন্ট অনুযায়ী জমার পরিমাণ যথাক্রমে গৌহাটিতে 1,12,550 টাকা,
কলকাতায় ৯১,৪০০ টাকা, মুম্বাইয়ে ৬২,৯৫০ টাকা, বেঙ্গালুরুতে ৭০,৩৫০ টাকা এবং দিল্লি থেকে ৬৯,৩০০ টাকা। এছাড়া যেসব হজযাত্রী আদায়ী কুরবানি সরকারিভাবে দেওয়ার জন্য আবেদনে হা লিখেছেন তাদের অতিরিক্ত ১৭,২৮০ টাকা নির্ধারিত অর্থের সঙ্গে যোগ করে জমা দিতে হবে। গত ৫ বছরে প্রতিদিন বিদেশে কর্মরত ২০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। অধিকাংশ মৃত্যু ঘটেছে পশ্চিম এশিয়ার দেশগুলিতে। ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের অস্থায়ী বাসিন্দা ভারতীয়দের নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, সেই সময় এমন অস্বস্তিকর তথ্য সামনে আনল বিদেশ মন্ত্রক। সংসদে বিরোধীদের লিখিত প্রশ্নের জবাবে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। তিনি জানিয়েছেন ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে ৩৭,৭৪০ জন ভারতীয় শ্রমিকের মৃত্যু হয়েছে। ২০২১ সালে সবচেয়ে বেশি ৮,২৩৪ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা ২০২২ সালে কমে হয় ৬,৬১৪ জন। পরবর্তী বছরে যথাক্রমে ২০২৩-এ ৯,৯২১ জন, ২০২৪-এ ৭,৭৪৭ জন। চলতি মাসেই মহিলাদের জন্য আইন প্রণয়নে ৩৩% আরক্ষণের বিল সংসদে পাশ করাতে উদ্যোগী হচ্ছে কেন্দ্রীয় সরকার। এর জন্য এপ্রিলের দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে আবার সংসদের অধিবেশন ডাকা হবে। রাজ্যসভায় প্রায় স্পষ্টভাবেই মোদী সরকারের এই মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তবে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি রাজনৈতিক লাভ আদায় করতে আচমকা এই পথে এগোতে চাইছে বলে অভিযোগ করে ওই প্রস্তাবের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধী দলের সাংসদরা। রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ সরকারের কাছে জানতে চেয়েছিলেন, সংসদের বাজেট অধিবেশন কি সাইনে ডাই অথবা অকাল মুলতবি হয়ে যাবে নাকি কেন্দ্র আবার অধিবেশন ডাকতে বিজ্ঞপ্তি জারি করবে। এর জবাবে রিজিজু জানান, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল আনতে চলেছি। আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই এর ভবিষ্যৎ স্থির হবে। রিজিজু বলেন, কারণ কি তা বিপক্ষ শিবিরের সাংসদদেরও জানা আছে। আমরা তাদেরকেও এ ব্যাপারে আগেই জানিয়ে রেখেছি। কাছাড় জেলার লক্ষ্মীপুরের লালপানি চৈতারতল এলাকায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি বসত বাড়ি। জানা গেছে, বাড়ির মালিক আলী হোসেন চৌধুরী এবং তার পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। এমন সময় ঘটে এই মর্মান্তিক অগ্নিকাণ্ড। খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন তাদের স্বপ্নের বসত বাড়িটি আগুনে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতার কারণে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাড়িটি পুড়ে যায়। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় বাড়ির ভিতরে থাকা গবাদি পশুগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। খবর পেয়ে লক্ষ্মীপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ফলে দমকল কর্মীদের তেমন কিছু করার সুযোগ ছিল না। এবার বরাক উপত্যকার ৩ জেলার আজকের আবহাওয়ার খবর। আজ ৪ এপ্রিল শনিবার বরাক উপত্যকার ৩ জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।